কলকাতার নিউ টাউন থানার সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্কে একটি মরদেহের খণ্ডিত অংশ পাওয়া গেছে। এটা বাংলাদেশের নিখোঁজ এমপি আনোয়ারুল আজিম আনারের বলে ধারণা পশ্চিমবঙ্গ সিআইডি পুলিশের। তারা 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার প্রায় 2 সপ্তাহ পেরোতে চলেছে, কিন্তু এখনো মিলছে না বহু প্রশ্নের উত্তর। পাওয়া যায়নি মরদেহটিও। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের খুশির দিন। মথিনার ঘরে ঘরে আনন্দ। আনারের শরীরের বিভিন্ন অংশ বিচিবুচি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। স্যার কি পেলেন? সকাল থেকে তো মাংস উদ্ধার হয়েছে কিছুক্ষণ আগে। না, আসলে দেখেন, আমরা যখন বাংলাদেশ থেকে আসলাম তখনই আপনারা জানেন আমরা বিইউর 56 নাম্বার যে ফ্ল্যাটটা, সেই ফ্ল্যাটটা আমরা পরিদর্শন করেছি। আজকের এই ভিডিওটি আমরা শুরু করতে যাচ্ছি আনারকে নিয়ে। আপনারা কিন্তু সকলেই জানেন ঝিনাইদহের 4 আসনের রানিং এমপি আনার হোসেন, তিনি কিন্তু প্রায় 1 মাস ধরে নিরুদ্দেশ। তার কিন্তু এক টুকরা মাংস পাওয়া যাচ্ছে না। আপনারা আজকের এই ভিডিওতে সব কিছু বিস্তারিতর মাধ্যমে দেখতে পারবেন। আনারের এক টুকরা মাংসের জন্য কেন তো হাহাকার, এবং আনারকে কত টুকরা করা হয়েছিল, এবং 4 কেজি মাংস যে আনারে পাওয়া গিয়েছে সেই 4 কেজি মাংস কোথায় পাওয়া গিয়েছিল। আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিতর মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। আজকের এই ভিডিওটি আমরা সাজিয়েছি এমপি আনারকে নিয়ে। শুধু তাই নয়, অপরদিকে কিন্তু ইলিয়াস হোসেন আনারকে নিয়ে চাঞ্চল্যকর একটি তথ্য ফাঁস করেছে। সে কী এক তথ্য, সেই তথ্যটি জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। একটুও যদি এই ভিডিওটি স্কিপ করেন তাহলে অনেক মূল ভিডিওগুলো আপনারা মিস করে ফেলবেন। তার জন্য ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো ভিউয়ার্স, বেশি কথা বলবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এই ভিডিওতে লাইক করেনি, দ্রুত এই ভিডিওতে একটি লাইক করে দিবেন। সর্বশেষ আরেকটি কথা বলি, কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। তো ভিউয়ার্স, চলুন এখন আমরা বিস্তারিত ভিডিওগুলো ধাপে ধাপে দেখা শুরু করে দিই। কলকাতার নিউ টাউন থানার সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্কে একটি মরদেহের খণ্ডিত অংশ পাওয়া গেছে। এটা বাংলাদেশের নিখোঁজ এমপি আনোয়ারুল আজিম আনারের বলে ধারণা পশ্চিমবঙ্গ সিআইডি পুলিশের। তারা জানিয়েছে ফরেনসিক পরীক্ষার পর এ বিষয়ে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে। এর আগে সকালে ডিএমপি গোয়েন্দা পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ অনুরোধ জানালে ওই সেপটিক ট্যাঙ্কে তল্লাশি চালায় কলকাতার সিআইডি। বাংলাদেশের এমপি নিখোঁজের পর থেকেই আলোচিত সঞ্জীবা গার্ডেন। মঙ্গলবার বিকেলে এই আবাসিক ভবনের সেপটিক ট্যাঙ্কে পাওয়া যায় একটি মরদেহের কিছু খণ্ডিত অংশ। এটা এমপি আনোয়ারুল আজিম আনারের বলেই ধারণা কলকাতা সিআইডির। তবে নিশ্চিত হতে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে তার। সিআইডি জানায় মরদেহের প্রায় 4 কেজি মাংস উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও আবাসনের সুয়ারেজ সিস্টেমের কর্মী সিদ্ধেশ্বর মণ্ডল জানান, লবণ মিশিয়ে মাংসের টুকরোগুলো রাখা হয়েছে একটি কাচের জারে। যেনাকে খুন করা হয়েছে ছোট ছোট পিস করে, মানে প্যানের মধ্যে দিয়ে মানে ফ্লাশ করে দিয়েছে, ফ্লাশ করে মানে সেই মাংসটা ফ্লাশ থেকে পাইপের মধ্যে দিয়ে মানে ম্যানুয়ালে সেফটি ট্যাঙ্কে গিয়ে জমা হয়। পরিমাণ পাওয়া গেছে 3 থেকে 4 কিলো। এর আগে সকালে বাংলাদেশের ডিএমপির ডিবি প্রধান কলকাতার সিআইডিকে অনুরোধ করেন যে ফ্ল্যাটে এমপি আনারকে খুন করা হয়েছে সেখানকার সুয়ারেজ লাইন সহ সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্কে তল্লাশি চালানোর। যে মূল পিউ যেটা, সেখানে আমরা আজকে তাদেরকে রিকোয়েস্ট করার পর তারা কিন্তু সেখানে এই সেফটি ট্যাঙ্কি সুয়ারেজ লাইনে তারা ফ্লাশ করে সেফটি ট্যাঙ্কি থেকে তারা মানে সেখান থেকে বেশ কিছু মাংসের টুকরা তারা কিন্তু উদ্ধার করেছে, এবং সাথে সাথে এই মাংসের টুকরাগুলি কিন্তু ফরেনসিকের জন্য কিন্তু রাখা আছে, এবং ফরেনসিক করা হবে, পাশাপাশি ডিএনএ টেস্ট করা হবে, তারপরে বলা যাবে এটা আমাদের বাংলাদেশের মাননীয় সংসদের কিনা। এদিকে সকালেই ডিবি পুলিশের 3 সদস্যের টিম কলকাতা পুলিশ সদর দপ্তরে যায়। দেখা করেন পুলিশ কমিশনার বিনীত কোয়েলের সঙ্গে, কথা বলেন মামলার অগ্রগতি। হত্যার প্রায় 2 সপ্তাহ পেরোতে চলেছে, কিন্তু এখনো মিলছে না বহু প্রশ্নের উত্তর। পাওয়া যায়নি মরদেহটিও। এই হত্যাকাণ্ডের তদন্তে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মরদেহের অনুসন্ধান। তা না পাওয়া গেলে জড়িতদের শাস্তি সহ মামলার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তদন্ত সংশ্লিষ্টরা। তাই মরদেহের খোঁজ পেতে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে খাল বিল চষে বেড়াচ্ছে কলকাতার পুলিশ। রোববার সকালে এই মামলার জট খুলতে ও মরদেহ উদ্ধারের আশায় উড়োজাহাজে উড়ে কলকাতায় গেছেন ঢাকার ডিবি পুলিশের একটি দল, যার নেতৃত্ব দিচ্ছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুনুর রশিদ। গোয়েন্দা সূত্র বলছে, ঢাকায় গ্রেপ্তার আমানুল্লাহ জিজ্ঞাসাবাদে পুলিশকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। আমানুল্লাহ নিজে মরদেহের অংশ বিশেষ একটি পলিথিনে করে কোথাও ফেলেছে। তার বিশ্বাস পলিথিনের সেই অংশ খুঁজে পাওয়া সম্ভব। তাই আমানুল্লাহর কাছ থেকে সেই স্থানের ঠিকানা নিয়ে ঘটনাস্থলে যাওয়ার পরিকল্পনা করেছে ডিবি পুলিশের টিম। কর্মকর্তারা বলছেন, মরদেহের ওই অংশ পেলে তদন্তের বড় অগ্রগতি হবে। আশা করি স্বল্প সময়ের মধ্যে ওনারা যেভাবে কাজ করছেন আমরাও এসেছি, আমরাও কোনোভাবে সহযোগিতা করতে পারি, কিন্তু আমরা মনে করি এটা দ্রুত সম্ভব। পুরো রাষ্ট্র না আপনার অংশ বিশেষ আমরা আশা করি এটা করতে পারবো। তবে এটা মনে রাখতে হবে, রাষ্ট্রের অংশ বিশেষ না হলে কিন্তু মামলাটা নিষ্পত্তি করা যাবে। কসাই জিহাদ ভারতের গোয়েন্দাদের জানিয়েছেন, হত্যার পর আনোয়ারুল আজিমের মরদেহ 80 টুকরা করা হয়। পরে বিভিন্ন অংশে ভাগ করে সেগুলো ফেলা হয় বিভিন্ন স্থানে। ভারতের তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশঙ্কা, এমপির মরদেহের খণ্ডিত অংশ এরই মধ্যে চলে গেছে বিভিন্ন জলজ প্রাণীর পেটে।
কর্মকর্তারা বলছেন, এমপিকে ভারতে হত্যার উদ্দেশ্যই হলো মরদেহ গুম করা। তাকে হত্যা করে গুম করার উদ্দেশ্যে পৈশাচিকভাবে কুচি কুচি করে লাশটা কোথাও না কোথাও ফেলে দেওয়া হয়েছে। এটা আমরা জানি, আমরা ওইখান থেকে দেখেছি। তারা তাদের পক্ষে যে আসল গ্রেফতার করছে তাকে নিয়ে কলকাতার সিআইডি অনেক কাজ করছে, অনেক দূরে গিয়েছে। আমার বিশ্বাস দ্রুত সম্ভবই আপনারা তার তথ্যটা পেয়ে যাবেন। গোয়েন্দা তথ্য বলছে, নির্বাচনের সময়ই এলাকায় এমপি আনারকে হত্যার পরিকল্পনা করেছিল আখতারুজ্জামান শাহীন। স্যার কি পেলেন? সকাল থেকে তো মাংস উদ্ধার হয়েছে কিছুক্ষণ আগে। না, আসলে দেখেন, আমরা যখন বাংলাদেশ থেকে আসলাম তখনই আপনারা জানেন আমরা বিইউর 56 নাম্বার যে ফ্ল্যাটটা, সেই ফ্ল্যাটটা আমরা পরিদর্শন করেছি। পরিদর্শন করেই কিন্তু আমরা সিআইডি পুলিশকে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে এই বিল্ডিংয়ের কারা প্লাম্বারের কাজ করে এবং কারা এই বিল্ডিংয়ের কাজটা করেছে, কারণ আমাদের একটু এখানকার সোয়ারেজ লাইন এবং সেফটি ট্যাঙ্ক একটু দেখার দরকার আছে। তখন তারা আমাদেরকে বলেছে ঠিক আছে। আজকেও আমরা তাদের তখনই রিকোয়েস্ট করেছি। আমরা আজকে সকালে কিন্তু আপনাদেরকে আমরা বলেছি যে আমরা সিআইডি পুলিশ অত্যন্ত আন্তরিকতার সহিত কাজ করছে। যে জায়গাগুলিতে আমরা অপরাধীর কাছে তথ্য প্রমাণ পেয়েছি, যে সকল অপরাধী মূল ঘাতক আমাদের কাছে আছে বাংলাদেশে, সেই আমাদের যে তথ্যগুলি, সেই তথ্য অনুসারে আমরা এখানে এসে সিআইডিগুলিকে সব জায়গায় আমরা পরিদর্শন করেছি এবং আমরা সেখানে পিওগুলি ভিজিট করেছি। যে মূল পিও যেটা, সেখানে আমরা আজকে তাদেরকে রিকোয়েস্ট করার পর তারা কিন্তু সেখানে সেফটি ট্যাঙ্কি সোয়ারেজ লাইনে তারা ফ্লাশ করে সেফটি ট্যাঙ্কি থেকে তারা সেখান থেকে বেশ কিছু মাংসের টুকরা তারা কিন্তু উদ্ধার করেছে। এবং সাথে সাথে এই মাংসের টুকরাগুলি কিন্তু ফরেন্সিকের জন্য কিন্তু রাখা আছে এবং ফরেন্সিক করা হবে, পাশাপাশি ডিএনএ টেস্ট করা হবে। তারপরে বলা যাবে এটা আমাদের বাংলাদেশের মাননীয় সংসদ সদস্যের কিনা। তখনই আমরা অলরেডি আমাদের মাননীয় সংসদ সদস্যের মেয়ে ডরিন আমাকে রিং দিয়েছিল, তাকে আমি বলেছি যে সম্ভব হলে তুমি আসো। সে হয়তো অত অল্প কয়েকদিনের মধ্যেই সে চলে আসবে। না, এটা আসলে যেহেতু দেখেন, এটা এদেশের যেহেতু হত্যাকাণ্ড এদেশে সংঘটিত হয়েছে এবং একটা হত্যাকাণ্ডের পরে একটা মামলার তদন্ত কাজের জন্য বিভিন্ন পারিপার্শ্বিক বিবেচনা করে তারপরে হত্যাকাণ্ডের অংশবিশেষও উদ্ধার করার মধ্যে পড়ে যে আসলে হলে মামলার চার্জশিট দেওয়া বা আদালতে উপস্থাপন করা। আমি আপনাদের যেদিন প্রথমে সেই এয়ারপোর্টে নেমেছিলাম সেদিনই কিন্তু আমি বলেছিলাম যে আপনার মনে আছে কিনা, যে আমরা আমাদের যে মূল ঘাতক আমাদের কাছে অনেক কিছু বলেছে, সেই মোতাবেক আমরা বিভিন্ন জায়গাগুলি যাব এবং একটা মামলার তদন্ত করতে গেলে পারিপার্শ্বিক সাক্ষ্য যেমন দরকার, তেমনি একটা শরীরের পুরা অংশ না হলেও খণ্ডিত কিছু অংশ উদ্ধারের প্রয়োজন হয়ে পড়ে। এবং সেই কাজটা কিন্তু আজকে আপনারা লক্ষ্য করেছেন, সিআইডি পুলিশ আজকে কিন্তু আমরা সেফটি ট্যাঙ্কি আমরা যেভাবে তাদের রিকোয়েস্ট করেছিলাম সেভাবে তারা কাজ করে কিন্তু সেই সেফটি ট্যাঙ্কি থেকে তারা কিন্তু মাংসগুলি উদ্ধার করেছে এবং প্রিজার্ভ করেছে। এবং এগুলি আমরা তোমাদের সাথে কথা বলবো, এটা ফরেন্সিক, এখানে অবশ্যই ফরেন্সিকটা আগেভাগে হয়ে যায়, বাংলাদেশে একটু দেরি হলো, এই কলকাতা তো ফরেন্সিক আগেভাগে হয়, তারা ফরেন্সিক করবে। তারপরে মৃত যে আমাদের এমপি আনার সাহেবের তার ভাই আছে, তার মেয়েরা আছে, তাদেরকে এনেও ইচ্ছা করলে ডিএনএ করি, তারপরে কনফার্ম হওয়া যাবে এটি আসলে এই মাংসটি একটা কার। স্যার, সিআইডি যেটা তথ্য মতে আমরা জানতে পেরেছি কিছু মাংসের টুকরার সাথে চুলের অংশ পাওয়া গেছে। এটা আসলে আমাদের দরকার হলো এক টুকরা মাংস হলেই হয়। আমরা অনেক মাংস অনেক পরিমাণে আছে, অসুবিধা নেই। আগে ফরেন্সিকটা হোক, তারপরে ডিএনএ টেস্টটা হোক, তারপরে আমরা আপনাদের কাছে পুরোপুরি বলতে পারবো যে এখন অ্যাকচুয়ালি কার দেহের এখানে মাংস। আগামীকাল থেকে তো অফিসিয়ালভাবে কাজকর্ম হবে। আপনাদের আগামীকাল থেকে খালের যে উদ্ধার এগুলো কি চলতে থাকবে স্যার? হ্যাঁ, ওটা তো চলবে। কেন আমি তো সকালে বলেছি আপনাদেরকে যে মালয়েশিয়ান একটা এয়ারলাইন্সের 227 জন যাত্রী মারা গেলেন, 11-12 জন ক্রু মারা গেলেন। সেখানে ওই ভারত মহাসাগরে আপনারা দেখেছেন প্রায় 3 বছর যাবত 46,000 বর্গ কিলোমিটার এলাকা তারা সার্চ করছে। আর এখন মাত্র কয়েকটা দিন হলো। আমি সকালে বলেছি নিরাশ হবেন না, নিরাশ তো হন নাই। আমরা তো আমাদের বলেছি, আমরা সে তথ্য নিয়েই তো আমরা এখানে এসেছি। সকল তাদের দেওয়া তথ্য মতে আমরা ক্রস এক্সামিন করেছি। তারা যা বলেছে, এমনকি আপনার মিডিয়ারা যা বলেছেন, সবগুলি আমরা কিন্তু বিচার বিশ্লেষণ করেই কিন্তু আমরা বিভিন্ন জায়গাগুলিতে পরিদর্শন করি। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের খুশির দিন। মথিনার ঘরে ঘরে আনন্দ। আনারের শরীরের বিভিন্ন অংশ বিচি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং আনারের মেয়ে বলেছে এটা সব জায়গায় ছড়িয়ে দিতে, আলোড়ন সৃষ্টি করতে। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমার বড় ভাই, আপনারা সারা বাংলাদেশ সারা ওয়ার্ল্ডের সব জায়গায় আপনারা আলোড়ন সৃষ্টি করে দেন। আপা, আমরা অলরেডি এই আনন্দে আলোড়িত, আমাদের ভেতরে বিশাল আনন্দ কাজ করছে, আলোয় উদ্ভাসিত আমরা আজকে। এর কারণ হচ্ছে আপনাদের 2016 সালে একটু ফ্ল্যাশব্যাক করতে হবে। অল্প অল্প মনে আছে কথাটা, যে ছেলেটার নাম সম্ভবত সোহান, একজন শিবিরের কর্মী ছিল। তার মার কথাটুকু আমার এখনও মাঝে মধ্যে মনে হয়। তার মা বলেছিল যে আমার বাবুটারে মারিয়ে যেহেতু ফেলবা, তো চোখটা উপড়ায় দিলে কেন? কান্না করতে করতে এই কথাগুলো বলেছিল। তো আমি এটা খুঁজছিলাম, কিছু খুঁজে পাচ্ছি না সেই বক্তব্যটা। যাই হোক, সেটার বদলা আজকে 15ই আগস্টের কথা মনে আছে?
15ই আগস্টে আমরা তো দেখি নাই, যারা যারা দেখেছেন তারা খুব ভালো করে জানেন সারা দেশের মানুষ এমনি এমনি মিষ্টি বিতরণ করে নাই। বাংলাদেশের মানুষ এত ক্রুয়েল না, এত অমানুষ না, এত অকৃতজ্ঞ না। এই দেশের মানুষ কৃতজ্ঞতা বোধ তাদের ভেতরে আছে। জিয়াউর রহমান মারা গিয়েছে একইভাবে, জিয়াউর রহমান মারা যাওয়ার পরে মানুষ এইভাবে উল্লাস করে নেই। লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসেছে, কেউ ক্ষমতা নেওয়ার জন্য আসে নাই, সেই বিএনপি সরকারি ক্ষমতা কন্টিনিউ করেছে, পরবর্তীতে গিয়ে এসে এসেছে। কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু তাদের সেই কৃতজ্ঞতা বোধটা সেদিন দেখিয়েছে, শ্রদ্ধাবোধ দেখিয়েছে, কিন্তু 15ই আগস্টে সেটা দেখায়নি। এর পেছনে কারণ আছে। আজকে যেই আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের শিকার হয়েছে তার ব্যাপারে তো কষ্ট পাওয়ার কিছু নাই, আমরা কষ্ট পাবো না। আপনি আমার যদি এখন মনে করেন যে ভাই আপনি একটা মানুষ মারা গিয়েছে, মারা গেলেই যদি কারোর নিয়ে কিছু বলা না যায় তাহলে ফেরাউনকে নিয়ে আল্লাহ নিজে কথা বলতেন না। কোরআনের মতো জায়গায় ফেরাউনকে নিয়ে কথা আছে। সো তাদেরকে নিয়ে কথা বলা যাবে না এরকম না। তাদের এই করুণ পরিণতিতে পৈশাচিক আনন্দ বোধ করতে হবে। আমি যেদিন মারা যাবো, আমার যেদিন কোনো ক্ষতি হবে, আমার নিয়ে কিছু মানুষের আনন্দ পাইতে হবে। তাইলে আমি বুঝবো যে ইয়েস আমি এক পক্ষের থেকে আলাদা। সেই পক্ষটা কারা সেটা ভালো না খারাপ সেটা জাজ করবে আল্লাহ। কিন্তু আমি চাই আমার মৃত্যুর দিনও কিছু মানুষ উল্লাস করবে, মিষ্টি বিতরণ করবে, ফেসবুকে হা রিয়েক্ট দেবে, আমি চাই সেটা। আজকে যারা আওয়ামী লীগ করে তাদের কাছ থেকে করুণা, দোয়া, ভালোবাসা এইসব আমি চাই না। এটা যদি আমার কপালে ভাগ্যে যদি আসে তাইলে বুঝতে হবে যে আমার আখেরাতে সমস্যা আছে। এই যে আজকে যারা কয়দিন আগে কবি আল মাহমুদ মারা যাওয়ার পরে তাদেরকে আপনার ইতে যেতে দেয় নাই, এই শহীদ মিনারে তাদের ফুলের শ্রদ্ধা দিতে যেতে দেওয়া হয়নি। শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা যারা যেতে দেওয়া হবে মনে করবেন এর সমস্যা আছে, ওই পাপের শাস্তি আল্লাহ ওইখান থেকে শুরু করেছে। অতএব আমাকে সব মানুষ পছন্দ করবে, ভালোবাসবে, আমি একদম চাই না। আমি আগে থেকে বলে রাখলাম, আমার মৃত্যুর আগে, আমার কোনো বিপদের আগের থেকেই বলে রাখলাম যে এই যারা আজকে যারা এই শেখ হাসিনা, ভারত, এদেরকে যারা বাংলাদেশে মুসলমান দমনে, মুসলমান নিধনের কাজে যারা ব্যবহার করার পক্ষে সমর্থন দিয়ে যাচ্ছেন, শুধুমাত্র সমর্থন আর কিছু না, শুধু সমর্থনও যিনি দিয়ে যাচ্ছেন, তাদের প্রেম ভালোবাসা আমার দরকার নাই। আলোচনায় আসে আনারুল আজিম আনার মারা গিয়েছে। এখানে খুব সূক্ষ্ম কিছু বিষয় আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব, আপনাদের জানানো না, অনেকে হয়তো বুঝতেই পারছেন। বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী ডিবি হারুন, ওবায়দুল কাদের, তাদের বক্তব্যগুলো খুব সিগনিফিক্যান্ট। কেন সিগনিফিক্যান্ট? আনোয়ারুল আজিম মারা গিয়েছেন, তাই না? মারা গিয়েছে, তার মার্ডার হয়েছে কলকাতায়। এটার খবর আগে জানবে ভারতীয় পুলিশ। ভারতীয় পুলিশ সেখানে 2 জনকে গ্রেপ্তার করেছে। অথচ বাংলাদেশের এই যে 3 জনের নাম বললাম, এই 3 জন মোটামুটি খেয়ে না খেয়ে কয়েক ঘন্টার ভেতরে তারা হত্যার পুরো রহস্য উদ্ঘাটন করে ফেলেছে। যে মাস্টার মাইন্ড, তার নাম হলো ডাক নাম শাহীন, তারা হলো এই বাংলাদেশেরই গলাকাটা পার্টির নেতা, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি করত। পুরো ঘটনার মাস্টারমাইন্ড এমপি আনোয়ারুল আজিম আনারের বাল্যবন্ধু শাহীন। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে শিলাস্তি রহমান নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। এমপি আনোয়ারুল আজিম আনারকে কলকাতায় হত্যার ঘটনা জানাজানির পর মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহীনের পাশাপাশি এই নারীর নামও সামনে আসে। মিশন বাস্তবায়ন শেষে 15 মে একই ফ্লাইটে দেশে ফেরে শিলাস্তি রহমান ও আমানুল্লাহ। 2 দিন পর দেশে ফেরে মোস্তাফিজ ও ফয়সাল, সিয়াম ও জিহাদ কলকাতাতেই থেকে যায়। আচ্ছা দেখেন, একজন গোয়েন্দা কর্মকর্তা এবং বাংলাদেশের যেই গরুর পালের সাংবাদিকরা আছে, মৃত্যু, হত্যাকাণ্ড, রহস্য একদম পুরোপুরি উন্মোচনের আগ পর্যন্ত এসব তথ্য গোপন রাখতে হবে। যার যার নাম বলছে এখানে অনেকে, তারা যাদের কথা বলছে তারা যদি হত্যাকাণ্ডের সাথে জড়িত থেকেও থাকে, যেমন শাহীন, তারা বলছে সে এখন যুক্তরাষ্ট্রে আছে, তো সে তো এখনো পলাতক, তাই না? তারা জানে না তার অবস্থান কোথায়। তাহলে তো এগুলো গোপন রাখতে হবে। তারা সব টেলিভিশন পত্রিকাকে ফোর্স করে তারপরে এই সংবাদ প্রচার করতে বাধ্য করছে। কেন করছে? কারণ ভারতকে এখানে কোনোভাবে টানা যাবে না। এটা ওদের 71-এ যে ওদের জন্মদাতা, ওই যে ওই পারে ওদের মারা গিয়ে যে ছিল, ওদের জন্মদাতা তো 71 ওই পারে, এখন ওদের ওই বাবাদেরকে বাঁচাইতে হবে। যে কারণে আগে ভাগে ভারত এটার সাথে জড়িত নাই, এটা এস্টাবলিশ করতে হবে। ভারতের কেউ এখানে জড়িত হয় নাই, যারা হত্যা করেছেন এখন পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশন, আমাদের দেশের মানুষই এর সঙ্গে জড়িত। আচ্ছা, স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশের মানে ভারতের কেউ নাই, বাংলাদেশের সবাই বাংলাদেশ, এবং সেখানে সে এক জায়গায় বলছে যে আমাদের ভারতের পুলিশ। আরে ভাই, তোদের ভারতের পুলিশ, তোদের মানে তোদের যাদের 71-এ ওই যে ওইভাবে পয়দা হুয়া, কিন্তু আমাদের সবার তো ভারত, আমাদের না, আমাদের বাংলাদেশ, আমাদের তো ভারত না, আমাদের পাকিস্তান হইতে পারে। কারণ আমাদের পাকিস্তান, আমরা পাকিস্তানের মুসলমান, আমরা ভাই ভাই, পাকিস্তান আমরা একসাথে ছিলাম, ভবিষ্যতে একসাথে হইতে চাই, আবারও হওয়া ভালো, হওয়া উচিত। এই যে আজকে যে অবস্থা হইতো না পাকিস্তান আর বাংলাদেশ একসাথে থাকলে। তো তুই আমাদের ভারত মানে কি? আমাদের ভারত, তোরা পাকিস্তানে পয়দা হতো, তোরা বলবে যে আমরা যারা 71-এ আমাদের পয়দা হওয়া ওই পারে, হ্যাঁ, তোরা এইভাবে বলবে। সে বলছে যে ভারতের, আমাদের ভারত। আরেকজন ওবায়দুল কাদের আরও এটাকে মানে র্যাপ আপ করার জন্য সে বলছে যে এমপি আনার সে ভারত সরকারকে না জানিয়ে তারপরে ভারতে চলে গিয়েছে। কিন্তু আর ভারত সরকারকে জানিয়ে যান, কাজে নিরাপত্তার ব্যাপারটা তখনই সেভাবে দেখাও। আরে পাঠার বাচ্চা, বাংলাদেশের একজন সংসদ সদস্য, সে কি পালিয়ে গিয়েছিল ওই ইন্ডিয়াতে? সে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমসের পার হয়ে যায় নাই? তো তাদের যদি নাকি এই চৌকি পার হয়ে যদি সে যেয়ে থাকে,
তারা তো দেখেছে তার এটা লাল পাসপোর্ট, সে যখন ওই দেশে যাবে, তার বর্ডারে যখন সে যাবে, তারপর থেকে ওই দেশের ওই ইমিগ্রেশন পুলিশের দায়িত্ব, যে থানা পুলিশ না কোন পুলিশ কাকে দিবে তার প্রোটোকল দেওয়ার দায়িত্ব তাদের। সে না জানিয়ে কীভাবে গেছে? সে কি আগে থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানাবে নাকি যে তোমার দেশে এটা কি রাষ্ট্রীয় কোনো সফর নাকি? সে ব্যক্তিগত সফরে যাচ্ছে, কিন্তু ব্যক্তিগত সফরে গেলে তার নিরাপত্তা দিবে না পুলিশ? সে বলছে সে নাকি জানিয়ে যায় নাই। আচ্ছা, এই তিনজনের এই বক্তব্যগুলো খুবই মানে রহস্যজনক, যে এমপি আনারের হত্যাকাণ্ডে ভারত কোনোভাবেই জড়িত না। কেন? কী কারণে? কেন এটা করা হচ্ছে? কেন? এটার পেছনে কারণ আছে। এমপি আনার হত্যাকাণ্ডের পর এখন বের হচ্ছে যে সে একজন গোল্ড স্মাগলার, সে আগে একজন খুনি ছিল, ভাড়াটে খুনি ছিল, এবং তার হাতে প্রায় 17-18 জন মানুষ খুন হয়েছে। তার এলাকায় বহু আওয়ামী লীগের লোকজনও তার হাতে এই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সেটার জন্য সে দায়ী। তারপরে তার যে মেয়ে, যে এখন বক্তব্য দিচ্ছে ডরিন, এই ডরিন হচ্ছে গিয়ে আপনার এই তার যে স্বর্ণ পাচারের যে ব্যবসা, এই সিন্ডিকেটেরও একজন মানে নিয়ন্ত্রক হচ্ছে এই মেয়ে। তার একজন বয়ফ্রেন্ড আছে যার সাথে সে লিভ টুগেদার করে, সে কাস্টমসের একজন কর্মকর্তা। আমি তার নামটাম কোনো কিছু বলতে পারবো না, যতটুকু শুনলাম যে কাস্টমসের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। সে এমপি সাহেবের বরাদ্দকৃত যে বাসাটা আছে ঢাকাতে, সেই বাসাতে সে ওই বয়ফ্রেন্ডকে নিয়েই থাকে। তো এই মহিলার কথাগুলি যদি আপনি শোনেন, ডিবি অফিসের কার্যালয়ে যে বক্তব্য দিয়েছেন, সেটা দেখলে স্পষ্ট বুঝবেন যে মানে বাবা যখন চোর বাটপার ছিল তার জন্য তো ওই রকম মায়া হবে না যার বাবা ভালো মানুষ ছিলেন, সন্তানদের ভালো শিক্ষা দিয়েছেন, তার জন্য যতটুকু মায়া হবে। যার বাপ থাকে না, তার কেউ থাকে না, তারা এতিম হয়ে যায়। যতই কাছে আত্মীয় আপন মানুষ যেই থাকো, বাবা এই বাবার মতন কেউ হয় না। এদের কিন্তু কোনো সমস্যা নেই, এদের বাবা মারা গিয়েছে, এরাই অপেক্ষাই ছিল যে বাপ মারা গেলে তারপরে ও এমপি হবে। এখন দেখবেন এর বউয়ের ভিতরে হয়তো বাঁধবে যে বউ এমপি হবে না মেয়ে হবে, আরেক বোনও আছে তার, সেই বোন হবে না এই বোন হবে, এটা নিয়ে আবার কারাকারি বাঁধবে। আপনারা এই যে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করেই দেখছেন যে বউ, শ্বশুর, শালা, তারপরে নিজের ভাই, নিজের বাপ, তারপরে চাচা, এরকম একই পরিবারের 6 জন উপজেলা চেয়ারম্যান নির্বাচন হইতে চায়, তারা আবার এমপির আবার আত্মীয় স্বজন। সো এটা মানে ইটস অল অ্যাবাউট পাওয়ার। সো আপনাকে পাওয়ারের জন্য তারা যা যা করার সেটা করবে। এবং এই মহিলার কিন্তু চোখের যে এক্সপ্রেশন, তার কথা বলার যে ভঙ্গি, এটা দেখে বুঝতেই পারছেন যে তার ওই কষ্ট নাই, বাবা মারা গিয়েছে। কারণ সে জানে যে তার বাপ একটা মানে লুচু লাফাঙ্গার টাইপের বদমাইশ, জুয়াখোর, তারপরে এই নারীখোর, এটা সে জানে। তো এই মাতাল একজন চরিত্রহীন বাপের জন্য তো মেয়ের ওই ধরনের কোনো লাগবে না, সেটা তারও নাই। যাই হোক, কলকাতায় যেখানে মারা গিয়েছে সেইখানকার যেই বাড়িতে সে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, মনে করেন বাংলাদেশের সবাই গিয়েই সেখানে হত্যাকাণ্ড, অবশ্যই বাংলাদেশের মানুষই মারতে পারে, যদি মারে তাহলে বাংলাদেশের মানুষ এটা পরিকল্পনা করেছে। কিন্তু কলকাতায় সে গেল, কলকাতায় যে গাড়ি ব্যবহার করা, কলকাতায় যে বাড়ি ভাড়া করা, যেই বাসায় সে গিয়েছে সেখানে যেই নারী তার সাথে আপনার তার পরপরই ওইখানে ঢুকেছে, যেই নারীর সাথে সে রাত্রি যাপন করার জন্য ভাড়া করেছিল, তো এগুলো কেন? তাদের যে বক্তব্য, সেই বক্তব্য অনুযায়ী সে বাড়ি থেকে গিয়েছে। বাড়ি থেকে যাওয়ার পরে ওইখানে গিয়ে গোপাল নামে একজনের বাসায় সে উঠেছে। গোপাল তার 25 বছরের পুরাতন বন্ধু। সেই গোপালের বাড়ি থেকে সে পরের দিন তারপরে বললো যে আমি আজকে বাইরে যাবো। গোপাল বলেছে তাকে গাড়ি নিয়ে তাদের গাড়ি নিয়ে যেতে, সে বলেছে না তোমার গাড়ি নিব না, তার জন্য অন্য মানুষ আছে, তো সে তাদের সাথে যাবে। তো তার মানে কি, কাদের সাথে যাবে সেটাও কিন্তু গোপালকে বলে না। যদি তার বাংলাদেশের বন্ধু বান্ধব কিছু হইতো তাহলে সে বলতো। আসলে সেটা না, এমপি আনার গিয়েছে, সেখানে যাওয়ার পরে সে যেই নারী ভাড়া করেছিল সেই নারীর সাথে সে ওইখানে রাত কাটাবে, এই জন্য সেই নারীর কাছে যাবে, যে জন্য গোপালকেও সে সাথে নিয়ে যায়নি। এখন এমপি আনারের ভুলটা কী হয়েছে সেটা শোনেন। ধরেন তাদের একটা দলীয় আদর্শ আছে আওয়ামী লীগের, সেই আদর্শচ্যুতি যার ঘটবে তার কপালে কিন্তু বিপদ আসবে। ধরেন 71 সালে এই যে তাজউদ্দিন আহমেদ, তারপরে শেখ মনি, তোফায়েল আহমেদ, গোলাম আরেফ টিপুর সহ এই যেই আওয়ামী লীগের পুরো গ্রুপ যারা কিনা ওইখানে গিয়েছিল, আব্দুর রাজ্জাক টাজ্জাক যা আছে, এরা ওইখানে গিয়ে সোনাগাছিতে যেত। সবাই জানে যে এটা সোনাগাছি ওই সময় খুব মানে জমজমাট ব্যবসা করতো, কারণ বাংলাদেশের আওয়ামী লীগ নেতারা সব ওইখানে টাকা পয়সা নিয়ে যায়, থাকতো আরামে মজায় মজায়। তারা ওইখানে সোনাগাছিতে প্রতিদিন নতুন নতুন নারীদের সাথে তারা শারীরিক সম্পর্ক করতো। তবে এটা তুই ভারতে যাবি, সোনাগাছিতে যাবি, তুই আবার প্রাইভেট নারী নিয়ে আরেক জায়গায় কেন গেলি? সোনাগাছিতে গেলে কিন্তু তার আজকে এই সমস্যাটা হইতো না। সোনাগাছিতে ওই জায়গায় ধরেন তার অন্তত কেউ মানে কিল করতে পারতো না, তাই না? সে গিয়েছে প্রাইভেট এক বাসা ভাড়া করে তারপরে করতে। যাই হোক, কথা হলো সেই বাসাটা ভাড়া করে সেই বাসায় গেল, নিশ্চয়ই সেই বাসাটার হয় মালিক বা ওই বাসার ভাড়াটিয়া বা ওই বাসার কেয়ারটেকার কারো না কারোর সাথে তো একটা মানে করে সমঝোতা করে তারপরে সেখানে গিয়েছে, তাই না? তাহলে সে জড়িত না? কিন্তু বাংলাদেশের পুলিশ, স্বরাষ্ট্রমন্ত্রী, দলের সাধারণ সম্পাদক সবাই উঠে পড়ে লেগেছে এইটা প্রমাণ করার জন্য। তাদের মানে আনারকে মানে খুঁজে আনবে কি না আনবে এটা বিষয় না, কে খুন করলো সেটা না। তাদের ভুল বক্তব্যের বিষয় হলো যে ভারত এখানে জড়িত নাই, ভারত ওদের আব্বা লাগে, ভারতকে নিয়ে কিছু বলা যাবে না। এটা ওইখান থেকে আদেশ এসেছে, তাই তারা এটা করছে। যাই হোক, শেষ করার আগে শুধু এইটুকুই বলি যে একজন মানুষকে একটা থাপ্পড়ও যদি মারেন না, সেটা আপনাকে অবশ্যই পরিশোধ করতে হবে, এই পারে অথবা ওই পারে, কোনো কিছুই নেই। আজকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ বিশাল ক্ষমতা, দেশে এলাকায় বাপের রিক্সা চালায়, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে ভর্তি হওয়ার পরে জীবনে কোনোদিন কারোরে তুই করে কথা বলার সাহস পান না, এখানে এসে বিশাল ছাত্রলীগের লাগায়, যারে পান তারে মারেন। হ্যাঁ, এগুলির শোধ দিতে হবে। আজকে এমপি আনারের অবস্থা দেখেন,
বাংলাদেশের মানুষের ওই যেই গণমাধ্যম বা সোশ্যাল মিডিয়া আছে না, সেখানে যা একটু দেখেন মানুষ কী মন্তব্য করে। এটা দিয়ে একটু নিজের যেই মানে ভবিষ্যতে কি করবেন সেই ব্যাপারে একটু বিবেচনা করতে হবে। লাশটাকে এমনভাবে গুম করা হবে যাতে কেউ কোনোদিন খুঁজে না পায়। বিভিন্ন পার্টে ভাগ করে ফেলেছে, অর্থাৎ হাড্ডির সাথে মাংসকে আলাদা করে ফেলেছে। গণমাধ্যম আর হাসির খোরাক হয়েন না। হ্যাঁ, ডিবির হারুন আপনাদেরকে যা শিখাই দিল সেই অনুযায়ী আপনারা বলা শুরু করে দিলেন। আনোয়ারুল আজিম সে নাকি ভারতে গিয়েছে চিকিৎসার জন্য। প্রথম কথা হচ্ছে আওয়ামী লীগের লোকজন ভারতে চিকিৎসার জন্য যাবে কেন? তাদের পাতলা বাগানো হইলো ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুরে দৌড়াদৌড়ি করে কেন? কয়দিন আগে না আপনাদের আম্মু ওই যে 10 টাকা টিকিট দিয়ে তারপরে চোখের ডাক্তার দেখাইলো, তার কয়দিন আগে লন্ডনে গিয়ে চোখের সার্জারি করে আসলো। তো এইসব নাটক তারা মানুষকে উন্নয়নের বুলি শোনায় তারপরে খাওয়ায়, কিন্তু তারপরে ধরে নিলাম যে তারা সেখানে যায় চিকিৎসার জন্য। দেখেন, চিকিৎসার জন্য আনোয়ারুল আজিম এবার ইন্ডিয়াতে যায় নাই। সে গিয়েছিল মূলত তার এই স্বর্ণের এই মানে সিন্ডিকেটের সাথে কথাবার্তা বলতে এবং 2 দিন নারীদের সাথে একটু ফুর্তি মত্ত জুয়া খেলতে গিয়েছিল। সিসিটিভি পরীক্ষা করে দেখা গেছে তার ফ্ল্যাটে একজন মহিলা এবং 2জন পুরুষ এসেছেন। ফ্ল্যাট থেকে 2-2.5 ঘন্টা পর আবার সেখান থেকে বেরিয়ে গেছেন। আজ পর্যন্ত যতগুলো গণমাধ্যমে নিউজ আসলো সব নিউজে বলছে সে চিকিৎসার জন্য গিয়েছিল। চিকিৎসার জন্য গেলে ওই গোপালের বক্তব্য কিংবা কোনো তার এই যে অ্যাক্টিভিটি যতক্ষণ সে মারা না গেছে তার আগ পর্যন্ত কোথাও কোনো হাসপাতালে গিয়েছে এরকম কোনো খবর আছে? কোথাও কোনো কি বলে এই যে ডাক্তারের কাছে গিয়েছে এরকম কোনো খবর আছে? বরং মদের আসরে যে ছিল সেই খবর কলকাতার পত্রিকা প্রকাশ করে, কলকাতার এই টেলিভিশন প্রকাশ করেছে। একটা মদ্যপানের আসর, সেই আসরেই মাথায় কোনো ভারী বস্তু দিয়ে প্রথম আঘাত করা হয় এবং দেহ টুকরো টুকরো করার পর সেটা ফ্রিজে রাখা হয়েছিল। যাই হোক, আমরা এই গণমাধ্যম, ডিবি, স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা ওবায়দুল কাদের এরা কে কি বলছে এগুলো বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না। আমি আপনাদেরকে খালি এইটুক তথ্য দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটা তৈরি করলাম যে তারা যাদের কথাই বলুক এই খুন করেছে, আমি চিনি না যে শাহিনকে যার কথা বলেছে, কমিউনিস্ট পার্টির একজনের নেতার কথা বলেছে, এরা কি আমি জানি না। এদের কাছ থেকে এখন ডিবি কারি কিছু টাকা পয়সা নেবে এবং ভারতকে বাঁচানোর জন্য ডিবিকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে যে তুমি এটা করো, শুধু ভারতকে টেনো না, তাইলেই হবে বাবা, যা পারো করো। তো ডিবি হারুনের এখানে মনে করেন শখানেক কোটি টাকার একটা ডিল হবে, ইনকাম হবে, আর কিছু নিরীহ লোকজনকে সে এখানে ফাঁসায় বক্তব্য নিয়ে তারপরে একটা মিডিয়া ট্রায়ালের মাধ্যমে বিচারের হয়তো রায়টা কিছু একটা দিয়ে দিতে পারে। তো এই কনফিউশনটা ঢোকানোর জন্য আপনাদেরকে এই করলাম। আমরা আমেরিকাতে বসে সব বিষয় নিয়ে তদন্ত করার, অনুসন্ধান করার মতো ক্ষমতা, ওই সুযোগও আমাদের নাই, যে কারণে এই পর্যন্ত বলি আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।